ব্যোমকেশ কাহিনী মানেই রহস্য ও রোমাঞ্চ, কিন্তু জীবনের নাট্যমঞ্চে কত রকম অভিনয় যে সংঘটন লাভ করে, কেই বা তার হিসাব রাখে? আজকের কাহিনী ভৌতিক থেকে বিশ্বাসঘাতকতার এক বিচিত্র কথা বলবে। আশা করি এ কাহিনী শ্রোতাদের পছন্দ হবে। সালটা ছিল 1941। ব্যোমকেশের শরীরটা কয়েকদিন ধরেই বিশেষ ভালো যাচ্ছিল না। তেমন কোনো অসুখ নয়, কিন্তু সারাক্ষণ একটা জ্বর জ্বর ভাব লেগেই ছিল। খেতেও কোনো স্বাদ পাচ্ছিল না। সত্যবতী নিজের মতো করে নানা রকম পাচন বানিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল, আর ব্যোমকেশ বেচারা মুখটা আরো বেশি বিষাদ করে সেগুলো গিলে যাচ্ছিল। আমি বারান্দায় রোদে বসে খবরের কাগজ পড়ছিলাম, আর সে ঘরের ভেতরে খাটের ওপর হাত শোয়া হয়ে সত্যবতীর তৈরি সেই বিষাদ পাচনের শেষ অংশটুকু অত্যন্ত অনিচ্ছার সঙ্গে শেষ করছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল গোটা পৃথিবীর সমস্ত অপরাধীকে ধরে ফেলবার দায়িত্ব যদি ওকে দেওয়া হয়, তবুও ও এত বিরক্ত হবে না যতটা এই পাচন খেতে গিয়ে হয়েছে। সত্যবতী অবশ্য তার কোনো আপত্তি শুনতে রাজি নয়। ডাক্তার যা বলেছেন সেটাই হবে, এই তার শেষ কথা। ব্যোমকেশ সংসার জীবনের এই নিয়ম অনেকদিন আগেই মেনে নিয়েছে। ফলে মাঝে মাঝে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে, আর আমার দিকে এমন ভাবে তাকায় যেন আমিই তাকে এই বিপদের মধ্যে ফেলেছি। সকালের দিকে কলকাতায় বেশ ঠান্ডা পড়েছে। শীতের কুয়াশা পুরোপুরি কাটেনি এখনো। রাস্তার ওপর দিয়ে ধীরে ধীরে ট্রাম চলে যাচ্ছে, তার ঘন্টার শব্দ মাঝে মধ্যে আমাদের বারান্দা পর্যন্ত এসে পৌঁছচ্ছে। সামনের ফুটপাত দিয়ে শাল জড়িয়ে লোকজন অফিসের দিকে হাঁটছে। চায়ের দোকান থেকে ধোঁয়া উঠছে, আর ভাজা কচুরির গন্ধ বাতাসে ভেসে আসছে। হ্যারিসন রোডের এই সময়টাকে আমার বরাবরই ভালো লাগে। কলকাতা তখনও পুরোপুরি জেগে ওঠেনি, আবার ঘুমিয়েও নেই। একটা মাঝামাঝি অবস্থা, যেন শহরটা নিজের শরীরটাকে একটু একটু করে সোজা করে বসছে। আমি খবরের কাগজের দ্বিতীয় পৃষ্ঠায় চোখ রেখেছিলাম। এমন সময় ভেতর থেকে ব্যোমকেশ বলল, অজিত, নতুন কিছু আছে? আমি বললাম, নতুন বলতে সেই পুরনো খবরই। মন্ত্রিসভার আলোচনা, বাজার দর বাড়ছে, আর কোথাও একটা চুরি হয়েছে। ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে পৃথিবী এখনো ঠিকঠাক চলছে? আমি হেসে বললাম, আগে তুমি সুস্থ হও, পৃথিবীকে নিয়ে পরে ভাবা যাবে। সে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে শব্দ ভেসে এলো। তারপর দরজায় কড়া নাড়ার আওয়াজ। দরজা খুলে দেখি আমাদের পরিচিত পুলিশ অফিসার রাখাল সরকার। ওকে দেখেই বুঝলাম কোনো একটা ব্যাপার তাকে বেশ ভাবিয়ে তুলেছে। গায়ে মোটা চাদর, হাতে একটা চামড়ার ফাইল, মুখ আর মুখে এমন একটা ভাব যেন কোনো অঙ্কের মাঝখানে এসে আটকে গেছে সে। ঘরে ঢুকে প্রথমেই ব্যোমকেশের শরীরের খোঁজ খবর নিলেন। তারপর চেয়ার টেনে বসে ফাইলটা টেবিলের ওপর রেখে বললেন, একটা অদ্ভুত কেস এসেছে জানেন ব্যোমকেশদা। প্রথমে সাধারণ মৃত্যু বলেই মনে হয়েছিল, তারপর খুন বলে সন্দেহ হয়েছে, আর এখন যত এগোনো যাচ্ছে তত এই ব্যাপারটা আরো গোলমেলে হয়ে উঠছে। আমি খাতা আর পেন্সিল টেনে নিলাম। ব্যোমকেশ কম্বলটা একটু গায়ে টেনে নিয়ে চুপচাপ শুনতে লাগলো। রাখালবাবু বলতে লাগলেন, বাগবাজারের মজুমদারদের পুরনো জমিদার বাড়ির কথা আমরা হয়তো সবাই শুনেছি। উত্তর কলকাতার বনেদি পরিবার, এখনও তাদের পুরনো বাড়িতেই বসবাস। সেই পরিবারের কর্তা হরনাথ মজুমদার আজ ভোরে পুকুর ঘাটে মৃত অবস্থায় পাওয়া গেছেন। বয়স ওই 70-এর আশেপাশে হবে। প্রথমে সবাই ভেবেছিল হয়তোবা পা পিছলে পড়ে গেছেন, কিন্তু ডাক্তার পরীক্ষা করে গলায় একটা অদ্ভুত ক্ষত খুঁজে পেয়েছেন। ক্ষতটা সরু, গভীর এবং আশ্চর্য রকমের পরিষ্কার। কোনো অস্ত্র পাওয়া যায়নি, কোনো সাক্ষীও নেই, শত্রুরও কোনো সন্ধান এখনো অবধি মেলেনি। রাখালবাবু ফাইল থেকে একটা ছবি বের করে আমাদের সামনে রাখলেন। আমি ছবিটার দিকে তাকিয়ে একটু অস্বস্তি অনুভব করলাম। গলার ডান দিকে একটা ছোট্ট ফুটোর মতো দাগ, কিন্তু সেই ছোট্ট দাগটার মধ্যে এমন কিছু ছিল
যা চোখ সরাতে দিচ্ছিল না। ব্যোমকেশ ছবিটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, ডাক্তার কি বলছেন? রাখাল বলল, তার ধারণা কোনো ধারালো চঞ্চু জাতীয় জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। ব্যোমকেশ ভুরু কুঁচকে বলল, চঞ্চু? রাখালবাবু একটু ইতস্তত করে বললেন, বাড়ির লোকের বিশ্বাস এটা কোনো মানুষের কাজ নয়। তাদের মতে ওটা ওই হংসচঞ্চুর কাজ। আমি হেসে ফেলেছিলাম, কিন্তু রাখালবাবু হাসলেন না, বরং গলা নামিয়ে বললেন, ব্যাপারটা শুনতে যতই অবিশ্বাস্য লাগুক অজিতবাবু, গত 100 বছরে এই পরিবারের 4 জন সদস্য ঠিক ওই 70 বছর বা তার আশেপাশেই মারা গেছেন। প্রত্যেকেই পুকুর ঘাটে, প্রত্যেকের গলাতেই ওই একই ধরনের ক্ষত, আর প্রত্যেকবারই ঘটনাস্থলে সাদা পালক পাওয়া গেছে। ব্যোমকেশ টেবিলের ওপর আঙুল দিয়ে ধীরে ধীরে টোকা দিতে লাগলো। এই অভ্যাসটা আমি খুব ভালো করেই চিনি। ও যখন কোনো অদৃশ্য রহস্যের সুতো ধরতে শুরু করে তখনই এমনটা হয়। কিছুক্ষণ পরে সে জিজ্ঞেস করল, হরনাথবাবুর 70 বছর পূর্ণ হয়েছে কবে? রাখালবাবু বললেন, গতকাল। তিনি কি অসুস্থ ছিলেন? ডাক্তারের মতে না। কোন ডাক্তার? সেন পরিবার। প্রায় 100 বছর ধরে ওরাই মজুমদারদের পারিবারিক চিকিৎসক। কথাটা শুনেই ব্যোমকেশের চোখে সেই চেনা দীপ্তিটা ফুটে উঠল। শরীরের জ্বর তখনও পুরোপুরি যায়নি বোধ হয়, কিন্তু মাথার জ্বর মুহূর্তের মধ্যেই কেটে গেছে। সে কম্বলটা সরিয়ে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে কোটটা গায়ে চাপালো, আর তারপর বলল, চলো অজিত, বেরোনো যাক। আমি বললাম, কোথায়? বাগবাজারে। হংস দেখতে? তোমার শরীরের এই অবস্থায় গেলে তুমি কিন্তু ঘরোয়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারো। বলি, সে কথা মনে আছে তো? সে মৃদু হেসে বলল, না, মানুষ দেখতে। কারণ 100 বছর ধরে একটা ভূতের গল্প যদি বেঁচে থাকে, তাহলে ধরে নিতে হবে কেউ না কেউ তাকে বাঁচিয়ে রেখেছে। তবে জলদি চলো, সত্যপাড়ার কোনো একটা বাড়িতে গেছে নারায়ণ পূজা আছে বলে। সে ফিরে এসে আমাকে বেরোতে দেখলে আর রক্ষা রাখবে না। একেবারে ফিরে এসে যা বকা খাওয়ার সে দেখা যাবে। ব্যোমকেশের জেদের কাছে শেষ অবধি হার মানতে বাধ্য হলাম, তাই বেরিয়ে পড়াই স্থির হলো। আমরা 3 জনে বেরিয়ে পড়লাম। শীতের সকালের কলকাতা তখন পুরোপুরি জেগে উঠেছে। ট্রামের ঘণ্টা, রাস্তার মোড়ে ভিড়, ফুটপাথে চায়ের দোকান, কাগজ হাতে ছুটে চলা অফিস যাত্রী, সব মিলিয়ে চেনা শহরটাই যেন নিজের ছন্দে ফিরে এসেছে। কিন্তু বাগবাজারের দিকে যতই এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল আমরা যেন এই শহরেরই আর একটা স্তরে ঢুকে পড়ছি। একটা পুরনো কলকাতা, যেটা আধুনিকতার ভিড়ের মধ্যে থেকেও কোথাও বদলায়নি। আর সেই পুরনো কলকাতার বুকের মধ্যেই দাঁড়িয়ে আছে একটা রহস্য, যেটা বোধহয় অনেক দিন ধরেই কারোর অপেক্ষা করে আছে। বাগবাজারের দিকে যতই এগোচ্ছিলাম ততই কলকাতার চেহারাটা বদলে যাচ্ছিল। নতুন দালান কোঠা, ট্রামের ব্যস্ততা আর দোকানপাঠের ভিড় যেন ধীরে ধীরে পিছনে সরে গিয়ে জায়গা ছেড়ে দিচ্ছিল পুরনো কলকাতাকে। এই শহরের একটা অদ্ভুত স্বভাব আছে। একই জায়গার মধ্যে সে কয়েকটা যজ্ঞে পাশাপাশি বসিয়ে রেখেছে। একটা রাস্তা পেরোলেই মনে হয় আধুনিক কলকাতা, আবার তার পরের গলিটাতেই মনে হয় যেন 30-40 বছর আগের সময়টা এখনো রয়ে গেছে। কোথাও উঁচু ছাদের বাড়ি, কোথাও কাঠের খড়খড়ি, কোথাও লোহার কারুকাজ করা বারান্দা, কোথাও আবার শ্যাওলা ধরা দেওয়াল। সেই সব বাড়ির দিকে তাকালে মনে হয় তাদেরও একটা স্মৃতি আছে। তারা অনেক কিছু দেখেছে, অনেক কিছু মনে রেখেছে, কিন্তু কাউকে কিছু বলে না। মজুমদারদের বাড়ির সামনে পৌঁছে সেই অনুভূতিটাই আরো প্রবল হয়ে উঠল। বিশাল লোহার ফাটকের ওপর মরচে ধরা একটা প্রতীক চিহ্ন। হয়তো কোনো কালে খুব গর্বের সঙ্গে বসানো হয়েছিল, কিন্তু এখন আর তার দিকে কেউ তাকায় না। ভেতরে ঢুকেই একটা লম্বা পাথর বাঁধানো উঠান চোখে পড়ল। চারদিকে 3 তলা বাড়ি, মাঝখানে শূন্যতা।
এক সময় এখানে কত লোকজনের আনাগোনা ছিল, কত অতিথি এসেছে, কত পুজো, কত ভোজ, কত গানের আসর বসেছে। এখন সেসবের কোনো চিহ্নই নেই, শুধু একটা নীরবতা রয়ে গেছে। আর সেই নীরবতার মধ্যেই একটা চাপা উৎকণ্ঠা মিশে আছে। ফটকের কাছে একজন কনস্টেবল দাঁড়িয়েছিল। আমাদের দিকে স্যালুট করে সরে দাঁড়ালো। রাখালবাবু বললেন, সকালে এসে সবকিছু ঘিরে দিয়েছি, তবে বাড়ির লোকজন খুব ভেঙে পড়েছে। আমরা পেছনের দিকে এগোলাম। পুকুরটা বাড়ির তুলনায় বেশ বড়, চারিদিকে পুরনো পাথরের ঘাট। অনেক দিনের ব্যবহারে পাথরের রং পাল্টে গেছে, কোথাও কোথাও শ্যাওলা জমেছে। পুকুরের জল খুব পরিষ্কার নয়, কিন্তু বোঝা যায় নিয়মিত ব্যবহার করা হয়। তৃতীয় ধাপের কাছে চক দিয়ে মৃতদেহের অবস্থান চিহ্নিত করা আছে। তার আশেপাশে এখনো কয়েকটা সাদা পালক পড়ে আছে। ব্যোমকেশ কোনো কথা বলল না। ধীরে ধীরে একটা পালক তুলে নিয়ে আঙুলের মধ্যে ঘোরাতে লাগলো। তারপর নাকের কাছে এনে শুঁকল। আমি জিজ্ঞেস করলাম, কি বুঝলে? সে হালকা গলায় বলল, এই মুহূর্তে শুধু এটুকুই বুঝলাম, আমাদের হংস বাবাজি যতটা ভয়ঙ্কর ততটা দুর্লভ নয়। আমি বললাম, মানে? সে উত্তর দিল না, বরং পালকটা রুমালে জড়িয়ে পকেটে রেখে দিল। আমি বহুদিন ধরে ওকে চিনি। কোনো জিনিস যদি প্রথম দেখাতেই পকেটে ঢুকিয়ে রাখে, তাহলে বুঝতে হবে সেটা ওর কাছে গুরুত্বপূর্ণ। এই সময় একজন ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। বয়স ৪৫-৪৬ হবে। চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে, পরনে ধুতি আর মোটা পাঞ্জাবি। রাখালবাবু পরিচয় করিয়ে দিলেন। ইনি ব্রজেন মজুমদার, হরনাথ বাবুর বড় ছেলে। ভদ্রলোক আমাদের নমস্কার করলেন। ব্যোমকেশও নমস্কার ফিরিয়ে দিয়ে বলল, নমস্কার। আপনাদের এই অবস্থায় প্রশ্ন করতে হচ্ছে বলে দুঃখিত, কিন্তু কিছু তথ্য জানা প্রয়োজন। ব্রজেনবাবু ক্লান্ত গলায় বললেন, করুন, যা প্রশ্ন করার আছে করুন। যেটুকু জানি সেটুকুই বলবো। তবে তবে আমরা নিজেরাও কিছু বুঝে উঠতে পারছি না। ব্যোমকেশ বলল, হরনাথ বাবুর রোজকার অভ্যাস কি ছিল? উনি নিয়মিত ভোর ৫:৩০টায় উঠতেন, তারপর যেতেন পুকুর ঘাটে। সেখানে বসে তিনি জব করতেন। তারপর ঘরে ফিরে চা খেতেন। গত ৪০ বছর ধরে এই নিয়মের কোনো বদল হয়নি। আজও তাই করেছিলেন? হ্যাঁ, কিন্তু আজ আর ফিরলেন না। কে প্রথম দেখেছিল? আমাদের পুরনো চাকর গদাধর। সে গিয়ে দেখে বাবা উপুর হয়ে পড়ে আছেন। আচ্ছা, কেউ কোনো শব্দ শুনেছিল? না, কেউ কোনো অস্বাভাবিক কিছু দেখেছে? ব্রজেনবাবু একটু থামলেন, তারপর বললেন, একজন দেখেছে। আমরা তাঁর সঙ্গে বৈঠকখানায় ঢুকলাম। ঘরে পা দিয়েই একটা অদ্ভুত অনুভূতি হলো। এ যেন কোনো বাড়ির ঘর নয়, সময়ের একটা সংগ্রহশালা। দেওয়ালে পুরনো ছবি, কোথাও গোঁফওয়ালা জমিদার, তো কোথাও ইংরেজি পোশাক পরা তরুণ, কোথাও আবার শিকারের দৃশ্য। একটা বড় ঘড়ি ধীরে ধীরে টিকটিক শব্দ করছে। ঘরে পুরনো কাঠের গন্ধ, ধূপের গন্ধ, আর কোথা থেকে যেন একটা তীব্র ওষুধের গন্ধ ভেসে আসছে। সেখানে বসেছিলেন একজন বৃদ্ধা পরিচারিকা, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ব্রজেনবাবু বললেন, এই যে, এ হলো বিমলা। ছোটবেলা থেকে এই বাড়িতেই আছে। ওই নাকি ওই হংসচঞ্চুকে দেখেছে। ব্যোমকেশ অত্যন্ত শান্ত গলায় বলল, আপনি ভয় পাবেন না। কি দেখেছিলেন বলুন। বৃদ্ধা একটু ইতস্তত করে বললেন, সাদা, খুব সাদা, চোখ দুটো লাল, ডানা মেলতেই চারদিক ঢেকে গেল।
তারপর তারপর একটা ডাক দিয়েই উড়ে চলে গেল। কতক্ষণ দেখেছিলেন? বেশি বেশি নয়, 1 মিনিট হবে। কোথা থেকে? ওই ওই দোতলার বারান্দা থেকে। তারপর? তারপর তারপর আর কিছু মনে নেই। ব্যোমকেশ মাথা নেড়ে চুপ করে গেল। আমি বুঝলাম আপাতত এর বেশি কিছু জিজ্ঞেস করবে না। আমরা আবার পুকুর ঘাটে ফিরে এলাম। ব্যোমকেশ এবার কাদার দিকে নজর দিল। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে হাঁটু গেড়ে বসে পড়ল সে। আমি নিচু হয়ে দেখলাম সত্যি হাঁসের পায়ের মতো কিছু ছাপ আছে। রাখালবাবু বললেন, এইগুলো দেখেই সবাই ভয় পেয়ে গেছে। ব্যোমকেশ মুচকি হেসে বলল, ভয় পাওয়ার কারণ আছে, তবে হংসচঞ্চুর জন্য নয়, মানুষের বুদ্ধির জন্য। আমি বললাম, আবার ধাঁধা? সে বলল, অজিত, একটা হাঁসের ওজন কত হতে পারে? তা জানি না, তা 5-6 কেজি ধরো। তার পায়ের ছাপ কি এত গভীর হবে? আমি এবার ভালো করে লক্ষ্য করলাম, সত্যি ছাপগুলো অস্বাভাবিক রকমের গভীর, যেন কোনো ভারী বস্তুর চাপ পড়েছে। ব্যোমকেশ বলল, এগুলো প্রাকৃতিক নয়, কেউ তৈরি করেছে। বেলা তখন প্রায় 11টা। আমরা বাড়ির ভেতর ঘুরে দেখতে শুরু করলাম। ঠাকুর দালান, পুরনো গুদামঘর, অতিথিশালা, আর শেষে লাইব্রেরি। লাইব্রেরিতে ঢুকে ব্যোমকেশের চোখমুখী বদলে গেল। শরীর খারাপের যে লক্ষণগুলো ছিল সেগুলো যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। সে আলমারি খুলে বই, নথি আর পুরনো বংশলতিকা দেখতে শুরু করল। আমি পাশে দাঁড়িয়ে লিখে যাচ্ছিলাম। কিছুক্ষণ পরেই সে বলল, অজিত, তারিখগুলো লিখে নাও। তারপর একে একে কয়েকজনের নাম বলতে লাগলো। 4 জন মানুষ, 4টি আলাদা সময়, কিন্তু সবার মৃত্যুর বয়স 70। আমি বললাম, এটা তো অদ্ভুত মিল। সে শান্ত গলায় বলল, মিল যত বেশি হয় তত কম কাকতালীয় হয়। এই সময় ব্যোমকেশের চোখ একটা পুরনো ডায়েরির পাতায় গিয়ে থামল। কয়েক মুহূর্ত স্থির হয়ে সেটা দেখল সে। তারপর ব্রজেনবাবুকে ডাকল। ব্রজেনবাবু, আপনাদের পারিবারিক ডাক্তার কে? ডাক্তার নবীন সেন। তিনি এখন কোথায়? বাড়িতেই আছেন। ওনাকে ডেকে আনুন তো একবার। ওনার সঙ্গে কথা বলতে পারলে হয়তো ব্যাপারটার আরেকটু গভীরে যেতে পারবো। কয়েক মিনিট পরে একজন যুবক ভদ্রলোক এলেন। বয়স 40-এর কাছাকাছি, চোখে চশমা, মুখে একটা চাপা উদ্বেগ। আমাদের নমস্কার করলেন। ব্যোমকেশ খুব সাধারণ ভঙ্গিতে কয়েকটা প্রশ্ন করল। কতদিন ধরে চিকিৎসা করছেন? শেষ কবে দেখেছেন? কোনো অসুখ ছিল কিনা? সব প্রশ্নেরই তিনি নিরীহ উত্তর দিলেন। তারপর হঠাৎ ব্যোমকেশ বলল, আপনি কি হংসচঞ্চুতে বিশ্বাস করেন? ভদ্রলোক একটু চমকে উঠলেন। তারপর মৃদু হেসে বললেন, হ্যাঁ, এই বাড়িতে বড় হয়েছি, ছোটবেলা থেকেই গল্পটা শুনে আসছি। পুরোপুরি অবিশ্বাসও করতে পারি না, যদিও একজন ডাক্তার হিসেবে অবিশ্বাস করাই উচিত। কিন্তু মানুষ তো, তাই কিছু কুসংস্কার মনের ভিতরে থেকেই যায়। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, বুঝলাম। কিন্তু আমি জানতাম সে শুধু কথাটা শুনল না, কোথাও একটা গিঁট খুঁজে পেয়েছে। কারণ ওর চোখে সেই চেনা দৃষ্টি আবার ফুটে উঠেছে। বাড়ি থেকে বেরোনোর আগে সে আর কোনো ব্যাখ্যা দিল না, শুধু পুকুরটার দিকে একবার তাকিয়ে দাঁড়িয়ে রইল। শীতের রোদ জলের ওপর পড়ে ঝিকমিক করছে, অথচ সেই দৃশ্যের মধ্যেও যেন কোথাও একটা অস্বস্তি লুকিয়ে আছে। তারপর সে রাখালবাবুকে বলল, আজ রাত থেকে পাহারা বসান, কাউকে পুকুর ঘাটে যেতে দেবেন না। রাখালবাবু অবাক হয়ে বললেন, আবার কিছু ঘটবে নাকি? ব্যোমকেশ ধীরে ধীরে উত্তর দিল, জানি না রাখালবাবু, তবে এটুকু বলতে পারি, হংসচঞ্চু এখনো বেঁচে আছে, তাই আমাদের একটু সতর্ক থাকা উচিত।
মানুষের মুখের মুখোশ না খুলে পড়া অব্দি সে অনেক কিছুই করতে পারে। আমি এখনো অব্দি জীবন্ত হংস বুঝেছি, কিন্তু সেই হংসের পরিচয় বুঝতে পারিনি। তাই যা বললাম সম্ভব হলে সেটুকুই করবেন। সেদিন দুপুরের দিকে আমরা হ্যারিসন রোডের বাসায় ফিরে এলাম। শীতের রোদ তখন বারান্দা দিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। সত্যবতী আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেই রেখেছিল। ব্যোমকেশের শরীর পুরোপুরি ভালো হয়নি, কিন্তু আমি লক্ষ্য করলাম সকালে যে জ্বর ভাবটা ছিল তার অনেকটাই উধাও হয়ে গেছে। বরাবরই দেখেছি কোনো জটিল রহস্য সামনে এলে ওর শরীর যেন নিজের নিয়মে কাজ করতে শুরু করে। খেতে বসেও সে বিশেষ কথা বলল না। আমি ওকে বিরক্ত করলাম না। বহুদিনের অভিজ্ঞতায় জানি এই সময়টা ওর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাইরে থেকে দেখে মনে হয় যেন অন্যমনস্ক হয়ে বসে আছে, অথচ ভেতরে ভেতরে সমস্ত তথ্যকে এক জায়গায় জড়ো করে তাদের মধ্যে সম্পর্ক খুঁজছে। খাওয়া শেষ করে সে নিজের ঘরে গিয়ে একটা খাতা টেনে নিল। তারপর কয়েকটা নাম লিখল: হরনাথ মজুমদার, ব্রজেন মজুমদার, ডাক্তার নবীন সেন, বিমলা, হংসচঞ্চু। নামগুলোর মধ্যে কয়েকটা রেখা টেনে আবার থেমে গেল। আমি চেয়ার টেনে পাশে বসে বললাম, কিছু বুঝতে পারছ? সে বলল, কিছু কিছু। এই কিরকম? এখনো সে কথা বলার সময় হয়নি। রহস্যের সবচেয়ে বিপজ্জনক জায়গাটা জানো কোথায় অজিত? যখন মনে হয় সব বুঝে গেছি, তখনই সবচেয়ে বড় ভুলটা হয়। তাই হে বন্ধু, আরো কিছু সময় অপেক্ষায় থাকো। সময় আসলে তোমাকে তো সবই বলবো। এমন বন্ধু আমার কে আছে আর তোমার ছাড়া অজিত? অপেক্ষা করো তবে। ঠিক সেই সময়ে টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ নিজেই গিয়ে রিসিভারটা তুলল। ওপাশে রাখাল। তার গলা স্বর শুনেই বুঝলাম নতুন কিছু ঘটেছে। ব্যোমকেশ দু একটা ছোটখাটো প্রশ্ন করল। রিসিভার রেখে আমার দিকে তাকিয়ে বলল, চলো হয় বন্ধু অজিত, যা আশা ছিল তাই হয়েছে। আমাদের আবার বাগবাজার যেতে হবে। কি হয়েছে? সিন্দুক খুলে একটা জিনিস পাওয়া গেছে। কি জিনিস সেটা? সেটা গিয়ে দেখাই ভালো। আমরা আর সময় নষ্ট করলাম না। শীতের বিকেলের কলকাতা তখন অন্য রূপ নিতে শুরু করেছে। ট্রামের জানালায় আলো জ্বলছে, ফুটপাথে ভিড় বাড়ছে, দোকানপাট জমে উঠেছে। অথচ বাগবাজারের দিকে এগোতে এগোতে সেই স্বাভাবিক শহুরে শব্দগুলো যেন একটু একটু করে দূরে সরে যেতে লাগলো। মজুমদার বাড়িতে পৌঁছেই দেখি সামনে অকারণ ভিড় জমে গেছে। উত্তর কলকাতার পুরনো পাড়ায় কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে কৌতূহলে শেষ থাকে না। রাখালবাবু কনস্টেবলদের দিয়ে সবাইকে সরিয়ে রেখেছেন। আমাদের দেখেই তিনি এগিয়ে এলেন, মুখে উদ্বেগের ছাপ। সামনে এসে বললেন, সিন্দুকের মধ্যে একটা চিঠি পাওয়া গেছে। আমরা বৈঠকখানায় ঢুকলাম। টেবিলের ওপর একটা হলদে খাম রাখা। প্রথম আলোয় অনেক পুরনো বলে মনে হলেও ব্যোমকেশ সেটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। তারপর খাম থেকে কাগজটা বের করল। তাতে লেখা, মজুমদার বংশের নিয়ম ভাঙা চলবে না, 70 বছরে মুক্তি আসবেই। হংসচঞ্চু কখনো মিথ্যে বলে না। নিচে কোনো নাম লেখা নেই। আমি বললাম, এটা কি হরনাথ বাবুর লেখা? রাখালবাবু বললেন, সেটাই বোঝা যাচ্ছে না। ব্যোমকেশ আলোয় ধরে কাগজটা দেখল, তারপর বলল, এটা খুব পুরনো নয়। কি করে বুঝলেন ব্যোমকেশদা? কালি পুরো ফ্যাকাশে হয়নি। 5-6 বছরের বেশি নয়। তাহলে কি কেউ ইচ্ছে করে রেখেছে? অবশ্যই রেখেছে, কিন্তু প্রশ্ন হলো কেন রেখেছে। ঠিক সেই সময়েই ব্রজেনবাবু ঘরে ঢুকলেন। মুখটা আগের থেকে বেশি ক্লান্ত। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আচ্ছা, এই সিন্দুকটা কারা ব্যবহার করেন? বাবা, আমি আর আমার ছোট ভাই অমলেন্দু। এর চাবি কোথায়? বাবার কাছেই থাকতো। আপনার ভাই কোথায় এখন? শিলিগুড়িতে ছিল, খবর পেয়েই ফিরছে। উনি কি নিয়মিত এখানে থাকেন না? আগে না, সে ব্যবসার কাজে বাইরে থাকে। ব্যোমকেশ আর কিছু বলল না। আমি লক্ষ্য করলাম সে ঘরের চারপাশে তাকিয়ে দেখছে, যেন কোনো ছোটখাটো অমিল খুঁজছে। হঠাৎ একটা তাকের সামনে গিয়ে দাঁড়ালো সে।
সেখানে কয়েকটা রূপোর থালা, পুরনো ঘড়ি আর একটা ছোট হাঁসের মূর্তি রাখা। সে জিজ্ঞেস করল, এটা কি? ব্রজেনবাবু বললে, আগে এটা আমাদের পরিবারের প্রতীক। কবে থেকে? উম, তা জানি না, তবে আমি দেখেছি এটা দাদুর সময়ও ছিল। আমরা কথা বলছি এমন সময় একজন চাকর ছুটে এসে জানালো, ডাক্তার নবীন বাবুকে বাড়ির ভেতরে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, পালিয়েছে নাকি? ব্যোমকেশ মাথা নাড়ল। এখনই সে সিদ্ধান্তে পৌঁছানো যাবে না অজিত, তবে ব্যাপারটা অদ্ভুত। রাখালবাবু বললেন, খুবই সন্দেহজনক। হ্যাঁ, কিন্তু খুব সুবিধাজনক সন্দেহ অনেক সময় আসল সত্যিকে আড়াল করে দেয়। হাইপোথেটিক্যালি কিছু ধারণা হয়তো করা যায়, তবে সেটা বালখিল্য ব্যাপার। অপরাধ বিজ্ঞান প্রমাণের উপরে বিশ্বাস করে, সন্দেহের উপরে না। তাই আপাতত ডাক্তারবাবুকে দোষী না বানিয়ে উনি কোথায় উধাও হলেন সে খবর নেওয়া দরকার। আমরা আবার পুকুর ঘাটে গেলাম। শীতের বিকেলের রোদ তখন জলের ওপর তীর্যক হয়ে পড়েছে। পুকুরের ধারে এসে ব্যোমকেশ কাদার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, অজিত, একটা জিনিস খেয়াল করেছ? কি? আজ নতুন কোনো পায়ের ছাপ নেই। তাহলে? তাহলে এটাই যে গতকালের পর আর এখানে কেউ আসে। ভালো কথা। সে মাথা নাড়ল। না অজিত, এটা অদ্ভুত কথা। একজন মানুষ মারা গেছে অথচ বাড়ির কেউ জায়গাটা দেখতে আসেনি। এটা তো স্বাভাবিক নয়। আমি বললাম, ভয়ে আসেনি? সে বলল, মানুষ ভয় পেলেও কৌতূহল ছাড়ে না, বিশেষ করে নিজের পরিবারের মানুষ মারা গেলে তো নয়। এমন সময় ও নিচু হয়ে একটা জিনিস তুলে নিল। একটা মোটা কালো সুতো। সাধারণ সুতো নয়, বরং কোনো মোটা কাপড়ের অংশ। ও সেটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখল। রাখালবাবু বললেন, কোনো কাপড় থেকে ছিঁড়ে এসেছে? হতে পারে, তবে এই মুহূর্তে বাড়ির সবাই সাদা কাপড় পরে আছে। আর তাই এই সুতোটার উৎস অন্য কোথাও। এটুকু বলেই সে সেটাকে পকেটে রেখে দিল। আমরা লাইব্রেরিতে ফিরে এলাম। ব্যোমকেশ আবার বংশলতিকার সামনে দাঁড়ালো। তারপর হঠাৎ বলল, অজিত, লিখে নাও। 4 জন মানুষ, 4 জনের বয়সী 70, 4 জনেরই মৃত্যু পুকুর ঘাটে, আর 4 জনেরই চিকিৎসক একই পরিবারের। আমি বললাম, হ্যাঁ, এটা তো জানি। সে বলল, না, আমরা আরো একটা জিনিস জানি না। প্রত্যেক মৃত্যুর পর সেন পরিবারের সম্পত্তি বেড়েছে। কোথাও জমি কেনা হয়েছে, কোথাও ডিসপেন্সারি, আবার কোথাও নতুন বাড়ি। আমি চমকে উঠে বললাম, মানে? এখনো নিশ্চিত নই, কিন্তু একটা সম্পর্ক আছে। রাখালবাবু বলে উঠলেন, তাহলে কি ডাক্তার পরিবারই এর পেছনে? ব্যোমকেশ তাকে থামিয়ে দিয়ে বলল, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। যে রহস্য 100 বছর ধরে বেঁচে আছে সেটা কোনো একজনের পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব নয়। এখানে একটা ব্যবস্থা আছে, একটা নিয়ম আছে যেটা সবাই মেনে চলেছে। কেউ ভয় থেকে, কেউ লোভে, আবার কেউ হয়তো অজ্ঞাতসারে। জানালার বাইরে তখন আলো কমে আসছে। ঘরের ভেতরেও একটা অদ্ভুত অন্ধকার জমতে শুরু করেছে। আমি হঠাৎ অনুভব করলাম, এই রহস্যটা আমরা যতই খুলছি ততই যেন আরও গভীরে ডুবে যাচ্ছি। একটা সাধারণ খুনের তদন্ত বলে যেটা শুরু হয়েছিল সেটা এখন আর সেরকম নেই। একটা পরিবার, একটা ডাক্তার বংশ, একটা শতবর্ষ পুরনো বিশ্বাস আর একটা অদৃশ্য নিয়ম জড়িয়ে আছে। বাড়ি থেকে বেরোনোর সময় ব্যোমকেশ হঠাৎ থেমে গেল। তারপর খুব শান্ত গলায় বলল, রাখালবাবু, আজ রাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সতর্ক দৃষ্টি রাখবেন। কেউ একজন ভয় পেতে শুরু করেছে। আমি ওর পাশে হাঁটতে হাঁটতেই বুঝলাম, ব্যোমকেশ এখন আর হংস চঞ্চুকে খুঁজছে না। সে খুঁজছে সেই মানুষটাকে যে 100 বছর ধরে একটা ভূতের নাম ব্যবহার করে মানুষের মনে ভয় বাঁচিয়ে রেখেছে। আর অদ্ভুত ব্যাপার হলো, আমার মনে হতে লাগলো সেই মানুষটা হয়তো এখনো আমাদের খুব কাছেই আছে। সেদিন সন্ধ্যের পর আমরা আর হ্যারিসন রোডে ফিরলাম না। ব্যোমকেশের ইচ্ছাতেই মজুমদার বাড়ির একতলার একটা ফাঁকা অতিথি ঘর আমাদের জন্য খুলে দেওয়া হয়েছিল। প্রথমে আমি একটু অবাকই হয়েছিলাম। সাধারণত কোনো তদন্তের সময়ে ব্যোমকেশ খুব প্রয়োজন না হলে ঘটনাস্থলে রাত কাটাতে চায় না।
কিন্তু সেদিন তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। শরীরে দুর্বলতা যেন তার অনেকটাই কেটে গিয়েছে। সারাদিনে তদন্তের পরেও ক্লান্তির কোনো লক্ষণ নেই, বরং মনে হচ্ছিল সে যেন ইচ্ছে করেই এখানে থেকে যেতে চাইছে। অস্থিরতা বললে ভুল হবে, বরং বলা ভালো সে যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছিল। ব্যোমকেশের একটা স্বভাব ছিল যেটা বহুদিন একসঙ্গে থেকেও বুঝে উঠতে পারিনি। কোনো রহস্যের সামনে পড়লে আমরা সাধারণ মানুষ যেমন উত্তর খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি, সে অনেক সময় তার উল্টো কাজ করত। সে অপেক্ষা করত। তার যুক্তি ছিল, মানুষের তৈরি কোনো রহস্য চিরকাল লুকিয়ে থাকতে পারে না। অপরাধী যতই বুদ্ধিমান হোক, কোথাও না কোথাও একটা ভুল সে করবেই, আর সেই ভুলটাই তাকে ধরা পড়ার দিকে ঠেলে দেয়। শীতের সন্ধে খুব দ্রুত নেমে এসেছিল। বাড়িটার মধ্যে এমনিতেই একটা চাপা অন্ধকার ছিল, তার উপর সন্ধে নামার পর সেই অন্ধকার যেন আরো ভারী হয়ে উঠল। উঠানের মাঝখানে একটা পুরনো লণ্ঠন জ্বলছে, কিন্তু তার আলো এত ক্ষীণ যে চারপাশের অন্ধকারকে সরানোর বদলে তা আরো প্রকট করে তুলেছে। বারান্দায় দু একটা বাল্ব জ্বললেও সেগুলোও যেন আলো নয়, শুধু অস্তিত্বের একটা ঘোষণা মাত্র। দূরে কোথাও ট্রামের ঘণ্টার শব্দ ভেসে আসছে, আবার মিলিয়েও যাচ্ছে। শীতে রাতের একটা নিজস্ব শব্দ আছে, এক ধরনের শূন্যতা, যেটা শহরের ভিড়ের মধ্যেও টের পাওয়া যায়। আমি জানালার ধারে দাঁড়িয়ে পুকুরের দিকে তাকিয়েছিলাম। জলের ওপর কুয়াশা জমতে শুরু করেছে, আর ব্যোমকেশ টেবিলের ওপর বংশলতিকা, হিসেবের খাতা, চিঠি আর নিজের নোট বই সবকিছুই খুলে বসে আছে। প্রায় আধ ঘন্টা সে কোনো কথা বলল না। তারপর হঠাৎ মাথা তুলে বলল, অজিত, একটা জিনিস লক্ষ্য করেছো? আমি চেয়ার টেনে নিয়ে বসে বললাম, কি বলো তো? সে বলল, এই বাড়িতে সবাই একটা গল্প জানে, সবাই সেটা বিশ্বাসও করে, কিন্তু গল্পটা শুরুটা কেউ জানে না, আর এটাই সবচেয়ে অদ্ভুত। আমি বললাম, 100 বছরের পুরনো গল্প, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সে মাথা নাড়ল। না, মানুষ গল্প ভুলে যায়, গল্প বদলাতেও থাকে, কিন্তু এখানে গল্পটা বদলায়নি। অর্থাৎ অর্থাৎ কেউ একজন এটাকে বাঁচিয়ে রেখেছে। আমি বললাম, তুমি কি মনে করছো এটা পারিবারিক ষড়যন্ত্র? সে বলল, যত এগোচ্ছি ততই মনে হচ্ছে না, বরং ব্যাপারটা আরো বড়। দেখো, হরনাথ বাবুর মৃত্যু, ডক্টর নবীন সেনের অদৃশ্য হয়ে যাওয়া, ওই চিঠি, সিন্দুক, সাদা পালক, পায়ের ছাপ, সব আলাদা আলাদা ঘটনা বলে মনে হচ্ছে, কিন্তু সবকিছুই একটা জায়গায় গিয়ে মিলে যাচ্ছে। শুধু সেই জায়গাটা এখনো চোখে পড়ছে না। আরো একটা বিষয় আমাকে ক্রমশ ভাবাচ্ছে। আমি বললাম, কি বিষয়? সে বলল, নবীন সেন যদি সে অপরাধী হয়, তাহলে এভাবে অদৃশ্য হওয়ার কোনো মানে হয় না। ধরা তাকে করতেই হবে। আর যদি সে অপরাধী না হয়, তাহলে তিনি কোথায় গেলেন? ব্যাপারটা বেশ ভাবার মতো। এই কথাটা বলেই সে চুপ করে গেল। এমন সময় দরজায় মৃদু কড়া পড়ল। দেখি ব্রজনবাবু দাঁড়িয়ে আছেন। সারাদিনে যেন লোকটার বয়স আরো 10 বছর বেড়ে গেছে। তিনি ভেতরে এসে বললেন, ব্যোমকেশ বাবু, একটা কথা আপনাকে বলা হয়নি। ব্যোমকেশ সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল। হ্যাঁ, বলুন। ব্রজনবাবু কিছুক্ষণ চুপ করে বসে বললেন, বাবা গত 6-7 মাস ধরে কেমন একটা অদ্ভুত আচরণ করছিলেন। তিনি হঠাৎই মাঝরাতে উঠে বাড়ির ভিতর হাঁটতেন, কখনো কখনো লাইব্রেরিতে গিয়ে বসে থাকতেন, আবার অনেক সময় কেমন কেমন নিজে নিজেই কথা বলতেন। এমনকি একদিন আমি শুনেছিলাম তিনি নিজে নিজে বলছেন, সময় এসে গেছে, নিয়ম ভাঙা যাবে না, ও আবার ফিরবে, ইত্যাদি ইত্যাদি। তখন ভেবেছিলাম বয়সের কারণে এসব বলছেন, কিন্তু কিন্তু এখন আমার সবকিছু মনে পড়ছে। ব্যোমকেশ জিজ্ঞেস করল, তিনি কি কাউকে ভয় পেতেন? ব্রজনবাবু একটু ভেবে বললেন, হ্যাঁ 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 শেষ কয়েক মাসে বাবা যেন
কেমন একটা সবসময় আতঙ্কে থাকতেন। এমনকি মাসখানেক আগে ওই সিন্ধুকের তালা তিনি বদলে ফেলেছিলেন। কেন বদলেছিলেন সেটা তিনি কাউকেই জানাননি। ব্রজেনবাবু চলে যাওয়ার পর ব্যোমকেশ উঠে দাঁড়ালো। সে বলল, চলো তো আর একবার লাইব্রেরিতে যাওয়া যাক। আমি বললাম, এই নিয়ে তো আজ সারাদিনে 5 বার গেলে। সে হেসে বলল, যে জিনিসটা চোখের সামনে থাকে মানুষ সাধারণত সেটাকেই সবচেয়ে কম দেখে, তাই বারবার দেখতে হয়। আমরা লাইব্রেরিতে গিয়ে আবার খোঁজাখুঁজি শুরু করলাম। ঘরটার মধ্যে একটা অদ্ভুত আবহাওয়া ছিল। চারিদিকে বই, পুরনো নথি, কাঠের আলমারি আর এক ধরনের চাপা গন্ধ। অনেক পুরনো ঘরে এই গন্ধটা পাওয়া যায়। কাগজ, ধুলো, কাঠ আর সময়ের মিশ্র গন্ধ। ব্যোমকেশ একটা ড্রয়ার খুলে থেমে গেল। ভেতরে কিছু প্রেসক্রিপশন, কয়েকটা বিল আর একটা কাপড়ের থলি। থলির ভেতর থেকে বেরোলো কয়েকটা শুকনো সাদা পালক। আমি বললাম, এগুলো এখানে এলো কি করে? সে বলল, সেটাই জানতে হবে। আমি বললাম, হরনাথবাবু জমিয়ে রেখেছিলেন? হতে পারে, কিন্তু কেন রেখেছিলেন সেটা এখনো বুঝতে পারছি না। আমরা বেরিয়ে আসছি, এমন সময় দূর থেকে জলে কিছু পড়ার শব্দ হলো। সবাই একসঙ্গে থেমে গেলাম। ব্যোমকেশ আর এক মুহূর্ত দেরি করল না, দ্রুত পুকুর ঘাটের দিকে এগিয়ে গেল। ঠান্ডা বাতাস বইছে, পুকুরের জল প্রায় কালো হয়ে গেছে। আর ঠিক তখনই আমি দেখলাম দোতলার বিপরীত বারান্দা দিয়ে একটা সাদা অবয়ব দ্রুত সরে গেল। আমি অনিচ্ছা সত্ত্বেও চিৎকার করে উঠলাম, ওই ওই তো! রাখালবাবুও ছুটে এলেন। আমরা দ্রুত ছুটে দোতলায় উঠলাম, কিন্তু সেখানে গিয়ে কাউকেই পাওয়া গেল না। শুধু একটা জানালা খোলা আর মেঝেতে সাদা কাপড় পড়ে আছে। ব্যোমকেশ কাপড়টা হাতে তুলে নিল, তারপর বলল, যে মানুষটা ভয় দেখাচ্ছে সে খুব আত্মবিশ্বাসী। সে জানে সবাই তাকে ভূত বলেই মানবে। ভূত সেজে থাকার আপ্রাণ চেষ্টা তিনি করে চলেছেন। আমরা আবার নিচে নেমে এলাম। উঠোনের লণ্ঠনের আলোয় প্রত্যেকটা মানুষের মুখ যেন অন্যরকম লাগছে। চাকর বাকররা নিচু গলায় কথা বলছে, কেউ কারো দিকে পুরোপুরি তাকাচ্ছে না। মনে হচ্ছিল বাড়িটার ভেতরেই একটা অদৃশ্য আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে। ব্যোমকেশ তখন হঠাৎ বলল, অজিত, রহস্যটা বদলে গেছে। প্রথমে ভেবেছিলাম কেউ একজন হংসচঞ্চুর গল্প ব্যবহার করে খুন করছে। এখন মনে হচ্ছে দুটো খেলা একসঙ্গে চলছে, একটা বর্তমানের আর একটা বহু পুরনো। হরনাথবাবুর মৃত্যু আসল লক্ষ্য নয়, কেউ একজন এই মৃত্যুকে ব্যবহার করে একটা পুরনো গোপন খবরের দরজা আবার খুলে দিয়েছে। আর সেই দরজার ওপরে কি আছে সেটা না জেনে আমরা যদি এগোই তাহলে ভুল করব। সেদিন রাতে শুতে গিয়ে আমার ঘুম আসছিল না। পুকুরের জল, সাদা পালক, ডাক্তার নবীন সেনের অন্তর্ধান আর হরনাথবাবুর অদ্ভুত আচরণ সবকিছু মাথার মধ্যে ঘুরছিল। আর বারবার মনে হচ্ছিল আমরা আর একটা খুনে তদন্ত করছি না, আমরা যেন একটা বহুদিনের চাপা ইতিহাসের সামনে এসে দাঁড়িয়েছি। আর সেই ইতিহাসকে কেউ একজন ইচ্ছে করেই আবার জাগিয়ে তুলেছে। কেন, কার জন্য আর ডাক্তার নবীন সেন কোথায়, এই 3টে প্রশ্ন তখনও উত্তরহীন রয়ে গেল। আগের রাতের ঘটনার পর মজুমদার বাড়ির প্রায় প্রত্যেকটা মানুষই যেন একটু বদলে গেছে। বাড়ির ভেতরে সেই পুরনো বনেদিয়ানার ছাপ এখনো আছে, কিন্তু তার সঙ্গে মিশে গেছে একটা চাপা ভয়, যেটা চোখে দেখা যায় না অথচ সর্বক্ষণ অনুভব করা যায়। পুকুর ঘাটের দিকে গিয়ে দাঁড়াতেই আমার মনে হলো জায়গাটা যেন আর আগের মতো নেই। মাত্র 2 দিন আগে এখানেই হরনাথ মজুমদারের মৃতদেহ পাওয়া গিয়েছিল, অথচ সেই ঘটনার অভিঘাত এখনো যেন বাতাসের মধ্যে ভাসছে। পুকুরের জল স্থির, তার উপরে পাতলা কুয়াশার আস্তরণ। 2-একটা কাক উড়ে এসে ঘাটের ধারে বসেছে, আবার অকারণে ডেকে উড়ে যাচ্ছে। ব্যোমকেশ পাথরের সিঁড়ির ওপর দাঁড়িয়ে স্থির চোখে চারপাশ দেখছিল। আজ সে আগের চেয়েও বেশি নীরব। এই নীরবতা আমি বহুবার দেখেছি। যখন কোনো জটিল রহস্য তার মধ্যে ধীরে ধীরে একটা আকার নিতে শুরু করে, তখন সে প্রায় কথা বলাই বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে সে নিচু হয়ে পাথরের গায়ে হাত বুলিয়ে বলল, অজিত, একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পারছো? আমি বললাম, কি বলো তো? সে উত্তর দিল,
এই বাড়িতে সবাই কিছু না কিছু লুকোচ্ছে, কিন্তু কেউই আসল সত্যিটা লুকোচ্ছে না, কারণ আসল সত্যিটা হয়তো তাদের নিজেদের কাছেও স্পষ্ট নয়। অনেক সময় একটা মিথ্যে এত দিন ধরে বেঁচে থাকে যে মানুষ সেটাকেই সত্যি বলে ধরে নেয়। তখন সে আর অভিনয় করে না, সত্যিই বিশ্বাস করতে শুরু করে। এই কথাটার মানে তখনও পুরোপুরি বুঝতে পারিনি, কিন্তু কিছুক্ষণ পরেই রহস্যটা আরও জটিল হয়ে উঠল। ব্রুজেনবাবু আমাদের ডেকে লাইব্রেরিতে নিয়ে গেলেন। তাঁর হাতে একটা চাবির গোছা, মুখে রাতভর না ঘুমানো ছাপ। তিনি বললেন, আজ সকালে বাবার লেখার টেবিলের একটা গোপন ড্রয়ার খুঁজে পেয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, এটা আমি আগে কোনোদিনও দেখিনি। ব্যোমকেশ কোনো কথা না বলে ড্রয়ারটা খুলল। ভেতরে 3টে জিনিস রাখা ছিল, একটা ছোট্ট ডায়েরি, একটা পুরনো মানচিত্র আর একটা সিল করা খাম। ডায়েরিটা খুলতে দেখা গেল গত 6 মাস ধরে হরনাথবাবু প্রায় প্রতিদিন কিছু না কিছু লিখেছেন, কিন্তু কোনো লেখাই সম্পূর্ণ নয়। কোথাও লেখা আছে ও ফিরে এসেছে, কোথাও চাবিটা ওর হাতে দেওয়া যাবে না, কোথাও সেনদের ওপর ভরসা করা যায় না, আবার কোথাও যদি নিয়ম ভাঙি সব শেষ হয়ে যাবে। আমি বললাম, উনি কি শেষের দিকে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন? ব্যোমকেশ মাথা নাড়ল। না, বরং উল্টোটা। উনি একটা জিনিস বুঝেছিলেন, কিন্তু পুরোটা লিখে যাওয়ার সুযোগ পাননি। এই লেখাগুলো কোনো প্রলাপ নয়, এগুলো ভাঙা ভাঙা সতর্কবার্তা। এরপর সে নকশাটা খুলল। প্রথমে আমি বিশেষ কিছু বুঝতে পারিনি। মজুমদার বাড়ির পুরনো নকশা, কিন্তু ভালো করে দেখলেই বোঝা যায় বর্তমান বাড়ির সঙ্গে এর অনেক অমিল আছে। বাড়ির পেছনের দিকে একটা আলাদা অংশ চিহ্নিত করা হয়েছে, যেটার কোনো অস্তিত্ব এখন আর নেই। সেখানে লেখা উত্তর মহল। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, ব্রজেনবাবু, এই অংশটা কোথায় ছিল? তিনি বিস্মিত হয়ে বললেন, জানি না, ছোটবেলা থেকেই দেখছি ওই দিকটা ইট দিয়ে বন্ধ করা। কবে থেকে বলতে পারবেন? তা হয়তো দাদুর সময় থেকে। কেন? তাকে জানি না। এই জানি না কথাটা এতবার শুনেছিলাম যে আমার মনে হতে লাগলো এই বাড়ির প্রত্যেকটা মানুষের স্মৃতির মধ্যে যেন ইচ্ছে করেই ফাঁক তৈরি করে রাখা হয়েছে। একটা পরিবার যারা নিজেদের ইতিহাস নিয়েই প্রায় কিছুই জানে না। ব্যাপারটা যতই ভাবছিলাম ততই অস্বাভাবিক মনে হচ্ছিল। এরই মধ্যে রাখালবাবু দ্রুত পায়ে ঘরে ঢুকলেন। মুখ দেখে বুঝলাম নতুন কিছু খবর আছে। তিনি আমাদের কাছে এসে বললেন, ডাক্তার নবীন সেনের সাইকেল পাওয়া গেছে। কোথায়? শোভাবাজার ঘাটের কাছে, কিন্তু মানুষটার কোনো খোঁজ নেই। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তাহলে ব্যাপারটা আরো জটিল হলো। কেউ যদি পালাতে চায়, সে নিজের সাইকেল এভাবে ফেলে রাখবে না। আর যদি কেউ তাকে সরিয়ে দেয়, তাহলেও কোনো না কোনো চিহ্ন থাকার কথা। ব্যোমকেশের কথা শুনে রাখালবাবু বললেন, আপনি কি এখনো ওকে সন্দেহ করছেন না? ব্যোমকেশ মৃদু স্বরে বলল, সন্দেহ করছি, কিন্তু খুব সহজে কাউকে অপরাধী বলে মেনে নিতে রাজি নই। কারণ অপরাধী যদি নবীনবাবু হন, তাহলে কেউ একজন চাইছে আমরা খুব দ্রুত সেই সিদ্ধান্তে পৌঁছে যাই। আর যত সহজে কোনো উত্তর সামনে আসে, তত বেশি সাবধান হওয়া দরকার। দুপুরের দিকে ঘটনাটা আরও অদ্ভুত হয়ে উঠল। বাড়ির পুরনো চাকর গদাধর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। আমরা গিয়ে দেখি লোকটা ভয়ে প্রায় কাঁপছে, মুখ শুকিয়ে গেছে, বারবার চারপাশে তাকাচ্ছে। ব্যোমকেশ তার পাশে বসে শান্ত গলায় বলল, কি হয়েছে? গদাধর বলল, আমি কিছু বলিনি বাবু, আইডা আমারে মায়েরা ফেলবে। কে? ও ও কে? হংস চঞ্চু। আমি একটু বিরক্ত হয়ে বললাম, ধুর, আবার শুরু হল। কিন্তু ব্যোমকেশ আমাকে থামিয়ে দিল। তারপর খুব নরম গলায় বলল, গদাধর, তুমি যা জানো বলো, কেউ তোমার ক্ষতি করবে না। ভীত লোকটা একটু ইতস্তত করে বলল, ছোটবেলায় একবার দেখেছিলাম রাত্রিরে দাদাবাবু আর একজন লোক পুকুরের ধারে দাঁড়া ছিল। তারপর একটা সাদা কাপড় পরা মানুষ বেরিয়ে এলো। সবাই ওকে হংস চঞ্চু বলতো, কিন্তু সে মানুষ ছিল কিংবা কি জানি,
মানুষের মতো ছিল বটে, কে সে? মুখ তো দেখি নাই বটে। কত বছর আগে? সে প্রায় 25-30 বছর হইবার পারে বটে। তারপর? তারপর আমাকে চুপ থাকতে বলা হয়েছিল। কে বলেছে? গদাধর উত্তর দিল না, শুধু মাথা নিচু করে বসে রইল। এই কথাটা শোনার পর ব্যোমকেশ দীর্ঘক্ষণ চুপ করে রইল। আমি বুঝলাম ওর মাথার মধ্যে নতুন একটা দিক খুলে গেছে। এতক্ষণ পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম সাম্প্রতিক সময়ে কেউ ভূতের গল্প ব্যবহার করছে, কিন্তু এখন বোঝা যাচ্ছে অন্তত 3 দশক ধরে এই নাটক চলে আসছে। অর্থাৎ এটা কোনো আকস্মিক পরিকল্পনা নয়, এটা একটা ব্যবস্থা, এটা একটা প্রথা। আর সেই প্রথাকে একাধিক মানুষ মিলে বাঁচিয়ে রেখেছে। ব্যোমকেশ ধীরে ধীরে বলল, অজিত, কোনো মানুষ একা 100 বছর ধরে অপরাধ চালিয়ে যেতে পারে না, কিন্তু একটা প্রতিষ্ঠান পারে, একটা পারিবারিক চুক্তি পারে, একটা অদৃশ্য নিয়ম পারে। সন্ধ্যের দিকে আমরা আবার লাইব্রেরিতে বসেছিলাম। বাইরের আলো ক্রমশ ফিকে হয়ে আসছে। ব্যোমকেশ একটা কাগজে কয়েকটা বৃত্ত এঁকে তাদের মধ্যে দাগ টানছিল। আমি বললাম, কি করছো? সে বলল, মানুষ খুঁজছি। মানুষ খুঁজছো? হ্যাঁ, হংসচঞ্চু নয়, কারণ হংসচঞ্চু বলে কিছু নেই, কিন্তু একটা ছায়া আছে, আর সেই ছায়াটাকে 100 বছর ধরে অনেকে মিলে বাঁচিয়ে রেখেছে। কেন? সে বলল, এই প্রশ্নটার উত্তর পেলেই সব শেষ হয়ে যাবে। তা কিছু উত্তর পেয়েছো? সে মাথা নাড়ল। না, বরং আরো জটিল হয়ে গেছে। কারণ এখন আমার মনে হচ্ছে হরনাথবাবু শুধু শিকার নয়, উনি নিজেও এই ব্যবস্থার অংশ ছিলেন। আমি বিস্মিত হয়ে বললাম, মানে? সে খুব ধীরে ধীরে বলল, ভাবো অজিত, একজন মানুষ মৃত্যুর আগে আতঙ্কিত, কিন্তু পুলিশে অভিযোগ করেনি, নিজের ছেলেদেরও কিছু বলেননি, উল্টে সিন্ধুকের তালা বদলেছেন, গোপন ডায়েরি লিখেছেন, পালক জমিয়ে রেখেছেন। কেন? কারণ তিনি কাউকে বাঁচাতে চাইছিলেন, অথবা কাউকে আড়াল করতে চাইছিলেন। আর একটা কথা, তিনি জানতেন তার মৃত্যু আসছে। আমি অবাক হয়ে বললাম, নিজের মৃত্যু? হ্যাঁ, এবং তিনি সেটা মেনে নিয়েছিলেন। কিন্তু কেন মেনে নিয়েছিলেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই কথা বলেই সে উঠে দাঁড়ালো। তারপর জানালার বাইরে তাকিয়ে বলল, রাখালবাবু, আজ রাত থেকে পাহারা দ্বিগুণ করুন। রাখালবাবু অবাক হয়ে বললেন, যে আজ্ঞা, কিন্তু কেন? ব্যোমকেশ উত্তর দিল, কারণ খেলাটা শেষের দিকে এগোচ্ছে। যে লোকটা এতদিন অন্ধকারে ছিল, সে এখন অস্থির হয়ে উঠবে, আর অস্থির মানুষই সবচেয়ে বেশি ভুল করে। আমি চুপ করে রইলাম, কিন্তু বুকের ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করতে লাগলো। কারণ এই রহস্যটা শুধু জটিলই হয়নি, ভয়ঙ্কর হয়ে উঠছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যত এগোচ্ছি ততই মনে হচ্ছে আমরা খুনিকে খুঁজছি না, বরং একটা শতবর্ষ পুরনো গোপন ব্যবস্থার মুখোমুখি এসে দাঁড়িয়েছি। আর সেই ব্যবস্থার কেন্দ্রে রয়েছে একটা নাম, হংসচঞ্চু। কিন্তু হংসচঞ্চু কোনো মানুষ নয়, কোনো ভূতও নয়, সে একটা পরিচয়। আর সেই পরিচয়টা আজও কেউ ব্যবহার করছে। সেদিন রাতটা প্রায় না ঘুমিয়েই কাটল। ভোর হওয়ার আগেই ব্যোমকেশ আমাকে ডেকে তুলল। বাইরে তখনও কুয়াশা পুরোপুরি কাটেনি। মজুমদার বাড়ির চারিদিক যেন একটা চাপা উত্তেজনায় মোড়া। রাতের পাহারায় নতুন কিছু ঘটেনি, অথচ ব্যোমকেশের মুখ দেখে বুঝলাম সে যেন সিদ্ধান্তে পৌঁছে গেছে। বহুদিনের অভিজ্ঞতায় জানি, ও যখন এমন শান্ত হয়ে যায় তখন বুঝতে হবে রহস্যের অধিকাংশটাই তার মাথার মধ্যে জায়গা করে নিয়েছে, শুধু শেষ প্রমাণটার অপেক্ষা। সে খুব সাধারণ ভঙ্গিতে বলল, অজিত, আজই সব শেষ হবে। আমি বললাম, সব বুঝে গেছো? সে কোটের বোতাম লাগাতে লাগাতে বলল, প্রায়। তবে একটা কথা মনে রেখো, এই রহস্যের কেন্দ্রে কোনো ভূত নেই, কোনো তান্ত্রিকও নেই, আছে মানুষের ভয়, লোভ আর অভ্যাস। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিস এই তিনটে একসঙ্গে জড়িয়ে যাওয়া। সকাল 8টার মধ্যেই রাখাল সরকার, ব্রজেনবাবু আর অমলেন্দুবাবু, যিনি রাতের মধ্যে শিলিগুড়ি থেকে ফিরে এসেছেন, সবাই বৈঠকখানায় উপস্থিত হলেন। ব্যোমকেশ কাউকে কিছু না বলে আমাদের সোজা বাড়ির পেছনের দিকে নিয়ে গেল।
পুরনো মানচিত্রে যে উত্তরমহলের উল্লেখ ছিল সেদিকে গিয়ে সে দেওয়ালের একটা অংশে হাত রাখল সে। তারপর বলল, এই অংশটা অনেক পরে গাঁথা হয়েছে, ইটের গঠন আলাদা। বাড়ির বাকি অংশে চুনসুরকি ব্যবহার হয়েছে, এখানে সিমেন্টের মিশ্রণ আছে, অর্থাৎ 30-40 বছরের বেশি পুরনো নয়। এই জায়গাটা ভাঙতে হবে। কয়েকজন কর্মচারী এনে ইটের দেওয়ালের একটা অংশ ভাঙা হলো। কিছুক্ষণ পরেই একটা সরু দরজা বেরিয়ে এলো। ভেতরে একটা ছোট ঘর বহুদিন ধরে বন্ধ থাকায় স্যাঁতস্যাঁতে গন্ধ বেরিয়ে এলো। আর সেই ঘরের মাঝখানে একটা কাঠের আলমারি, আর সেই ঘরের মাঝখানে একটা কাঠের আলমারি, কয়েকটা পুরনো বাক্স আর একটা টেবিলের ওপর কিছু কাগজপত্র ছড়ানো ছিল। ব্যোমকেশ সেগুলো তুলে দেখতে লাগলো। তারপর ধীরে ধীরে বলল, ভিসি, এই তো এবার পেয়েছি। আমরা সবাই তার চারপাশে গিয়ে দাঁড়ালাম। ওর হাতে একটা চুক্তিপত্র, তারিখ 1912 সাল। মজুমদার পরিবার আর সেন পরিবারের মধ্যে গোপন সমঝোতা, যেখানে স্পষ্ট লেখা, মজুমদার বংশের যে সদস্য 70 বছরে পৌঁছবেন তার মুক্তির দায়িত্ব থাকবে সেন পরিবারের ওপর। বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি, জমি এবং আর্থিক সুবিধা দেওয়া হবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্যত্র। চুক্তির নিচে লেখা হংসচঞ্চু কোনো প্রাণীর নাম নয়, এটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উপাধি। অর্থাৎ প্রতি প্রজন্মে একজন মানুষ এই পরিচয় গ্রহণ করবে। আমি অবাক হয়ে গেলাম। ব্রজেনবাবু চিৎকার করে উঠলেন, হে অসম্ভব! প্রজন্মের পর প্রজন্ম এভাবে নিজেদের হত্যা করবার চুক্তি বানিয়ে রাখবো কেন? আমি তো জানতাম না। ব্যোমকেশ শান্ত গলায় বলল, অসম্ভব নয়, বহুদিন ধরে এটাই হয়ে আসছে। আপনারা কেউ জানতেন, কেউ জানতেন না, কিন্তু প্রথাটা চলছিল। ঠিক তখনই রাখালবাবু হঠাৎ বলে উঠলেন, তাহলে নবীন সেন কোথায়? ব্যোমকেশ উত্তর দিল না। সে আলমারির ভেতর থেকে আর একটা খাতা বের করল। সেখানে প্রত্যেকটা মৃত্যুর হিসাব লেখা, কার বয়স কত, কোন তারিখে মৃত্যু হয়েছে, মৃত্যুর পর কত সম্পত্তি হাতবদল হয়েছে, সবকিছু। কিন্তু শেষের পাতাটা অন্যরকম ছিল। সেখানে হরনাথ মজুমদারের নিজের হাতে লেখা, আমি এই নিয়ম শেষ করতে চাই, আর কাউকে হংসচঞ্চু হতে দেব না। আমি অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ বলল, এবার সব পরিষ্কার হচ্ছে। হরনাথবাবু এই প্রথা বন্ধ করতে চেয়েছিলেন, সেই কারণে তিনি আতঙ্কিত ছিলেন। কিন্তু একই সঙ্গে তিনি ভয়ও পাচ্ছিলেন, কারণ এই গোপন ব্যবস্থার সঙ্গে বহু মানুষের স্বার্থ জড়িয়ে গিয়েছিল। এমন সময় উঠোনে একটা গোলমাল শুরু হলো। একজন কনস্টেবল ছুটে এসে সংবাদ দিল যে ডাক্তার নবীন সেনকে পাওয়া গেছে। আমরা সবাই ছুটে গেলাম। বাড়ির পুরনো গুদাম ঘরে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। একটু পরে জ্ঞান ফিরতেই সে কান্নায় ভেঙে পড়ল। রাখালবাবু তাকে জিজ্ঞেস করলেন, হে যে মশাই, আপনি কোথায় ছিলেন? সে কাঁপা গলায় বলল, আমাকে আটকে রাখা হয়েছিল। কে আটকে রেখেছিল? নবীন চুপ করে রইলেন। ব্যোমকেশ তার দিকে তাকিয়ে বলল, আপনাকে আটকে রেখেছিলেন অমলেন্দুবাবু, তাই তো? মুহূর্তের মধ্যেই সবাই স্তব্ধ হয়ে গেল। অমলেন্দুবাবুর মুখের রং বদলে গেল। তিনি চেঁচিয়ে উঠলেন, সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা। আর কাউকে না পেয়ে আমাকে ফাঁসাবার চেষ্টা করলে কিন্তু ফল ভালো হবে না। ব্যোমকেশ বলল, না, মিথ্যে অভিযোগ আর যেই করুক ব্যোমকেশ বক্সি করে না। আপনি অনেক হিসেব করে এগিয়েছিলেন, ভেবেছিলেন সব দোষ নবীনের ঘাড়ে চাপিয়ে দেবেন, কারণ আপনি জানতেন হরনাথবাবু প্রথাটা ভাঙতে চাইছেন, আর সেটা হলে আপনার আর্থিক ক্ষতি হতো। অমলেন্দুবাবু দাঁতে দাঁত চেপে বললেন, প্রমাণ? বিনা প্রমাণে আমাকে অভিযুক্ত করবেন না, আমি আদালতে যাব কিন্তু। ব্যোমকেশ বলল, প্রমাণ অনেক। কালো সুতোর টুকরো আপনার শালের সঙ্গে মিলে গেছে। নবীন সেনের সাইকেল আপনি শোভাবাজার ঘাটে রেখে এসেছিলেন। গত রাতে সাদা কাপড় পরে যিনি বারান্দা দিয়ে দৌড়চ্ছিলেন তিনিও আপনি। আর সবচেয়ে বড় কথা, আপনি নিয়মটা টিকিয়ে রাখতে চেয়েছিলেন, কারণ গত 10 বছর ধরে সেন পরিবারের সম্পত্তির অংশ গোপনে আপনার ব্যবসায় বিনিয়োগ হচ্ছিল।
ব্রজেনবাবু বিস্ময়ে বললেন, তুমি এসব কি করেছ অমল? হ্যাঁ, ব্যোমকেশ বাবুর কোনো স্বার্থ নেই যে তোমার নামে মিথ্যে কথা বলবে। ছি 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 ছি, নিজের ভাই বলতে লজ্জা লাগছে আমার। ছি ছি অমল, ছি। শেষ অবধি নিজের বাবার মৃত্যুর কারণ হলে তুমি। ছি 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 ছি। নরকে, নরকে যাবে তুমি, নরকে। তুমি একটা শয়তান। তুমি তুমি কোনোদিনই মানুষ হতে পারোনি। অমলেন্দুবাবু তখন আর কিছুই বলতে পারছিলেন না। ডাক্তার নবীন সেন কাঁদতে কাঁদতে বললেন, আমি আমি কাউকে মারতে চাইনি। আমার বাবা, ঠাকুরদা সবাই এই প্রথার মধ্যে আটকে ছিল, কিন্তু কিন্তু হরনাথ বাবু আমাকে ডেকে বলেছিলেন এটাই শেষ করতে হবে। আমি রাজি হয়েছিলাম। তারপর থেকেই আমার উপর নজর রাখা হচ্ছিল। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, আমি জানতাম আপনি অপরাধী নন, আপনি শুধু অনেক দেরিতে প্রতিবাদ করতে গিয়েছিলেন। ঘরের মধ্যে তখন এমন এক নীরবতা নেমে এসেছে যেন কেউ কথা বলতে সাহসই পাচ্ছে না। বাইরে শীতের দুপুরের আলো পড়েছে, আর সেই আলোর মধ্যেই ব্যোমকেশ ধীরে ধীরে বলল, মানুষ অনেক সময় অপরাধ করে না, শুধু একটা পুরনো অভ্যেসকে বাঁচিয়ে রাখে, তারপর সেই অভ্যেসই অপরাধে পরিণত হয়। এই বাড়িতে সেটাই হয়েছে। 100 বছর আগে হয়তো একটা ভয় ছিল, তারপর সেটা নিয়ম হয়েছে, পরে প্রথা হয়েছে, আর শেষে ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। রাখাল সরকার এগিয়ে এসে অমলেন্দুবাবুর দিকে তাকালেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার অমলেন্দু বাবু। জীবনে অনেক অপরাধী আমি দেখেছি, কিন্তু নিজের বাবার ষড়যন্ত্র করে হত্যার মুখে পৌঁছে দেওয়া খুনি খুব বেশি দেখার সৌভাগ্য আমার হয়নি। হয়তো সরকার বাহাদুর আপনাকে ফাঁসি দেবেন। অমলেন্দুবাবু কোনো উত্তর দিলেন না, শুধু ধপ করে একটা চেয়ারে বসে পড়লেন। আমার মুখে আর কোনো প্রতিবাদের চিহ্ন নেই। সেদিন বিকেলের দিকে আমরা মজুমদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। শীতের সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। পুকুরের ধারে দাঁড়িয়ে ব্যোমকেশ শেষবারের মতো চারপাশে তাকালো। জলের ওপর কয়েকটা সাদা পালক ভেসেছিল। সে একটা তুলে নিয়ে হাতের মুঠোয় চেপে ধরে বলল, এই হলো হংসচঞ্চুর আসল রূপ। সাধারণ একটা পালক, মানুষ নিজের ভয় দিয়ে তাকে অসাধারণ বানিয়ে তুলেছিল। তারপর পালকটা জলে ভাসিয়ে দিল। হ্যারিসন রোডে ফেরার সময় আমি জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, তুমি প্রথম কবে বুঝলে? সে হেসে বলল, প্রথম দিনই বুঝেছিলাম কোনো ভূত নেই, দ্বিতীয় দিন বুঝলাম একটা প্রথা আছে, আর তৃতীয় দিন বুঝলাম হরনাথবাবু সেই প্রথা ভাঙতে চাইছিলেন, আর কাল রাতে নিশ্চিত হলাম কেউ একজন সেটা হতে দিতে চাইছিল না। আমি বললাম, তাহলে হংসচঞ্চুর মৃত্যু হলো? তারপর আর আমরা কেউ কথা বললাম না। বাইরে কলকাতা তার নিজের স্বাভাবিক ছন্দে ফিরে গেছে। ট্রাম চলছে, দোকান খুলছে, মানুষ তার দৈনন্দিন কাজে ব্যস্ত। অথচ আমার মনে হচ্ছিল একটা দীর্ঘ ইতিহাস আজ শেষ হলো। 100 বছরের একটা ভয়, একটা অন্ধবিশ্বাস, একটা গোপন প্রথা, সবকিছুই আজ ভেঙে পড়ল। আর সেই ধ্বংসস্তূপের মধ্যে পড়ে রইল কয়েকটা সাধারণ সাদা পালক, যাদের মধ্যে কোনো রহস্যও ছিল না, কোনো অভিশাপও ছিল না। ছিল শুধু মানুষের তৈরি করা একটা ভয়ঙ্কর গল্পের শেষ অধ্যায়। কেমন লাগলো আজকের গল্প? যদি মনে হয় যে এমন কাহিনী আপনাদের পছন্দ হয়েছে, তবে একটি লাইক, একটি কমেন্ট বা একটা সাবস্ক্রাইব, এটুকু প্রতি উপহার কিন্তু আশা থাকে।